ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের যে রিভিশন ক্লাস সিরিজ চলছে, তো আমরা ইতিমধ্যে ইউনিট মেজারমেন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই ম্যাথামেটিক্যাল পার্টটা একটু করেছিলাম। তো এই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা আগের দিন করেছিলাম, বা আরো ভালো করে বললে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, সেটা বেসিক্যালি যেখানে বেশি ইউজ হবে সেটা হলো আমাদের ওয়ান ডি মোশন বা একমাত্রিক গতি। তো আগে বুঝতে হবে ওয়ান ডি মোশন কাকে বলে, ওয়ান ডি মোশন মানে কি। ওয়ান ডিমোশন মানে হচ্ছে নয় বডিটা অনলি এক্স অ্যাক্সিসে মুভ করছে, নয় বডিটা ওয়াই অ্যাক্সিসে মুভ করছে, এক্স এও মুভ করতে পারে, ওয়াই ও মুভ করতে পারে, অর একসাথে এক্স ওয়াই তে কিন্তু হচ্ছে। তো আমাদেরকে যে জিনিসগুলো প্রথমে পড়তে হবে সেগুলো তোরা ক্লাস 9-10-এ পড়েছিলিস। ফার্স্টে আমরা যে জিনিসটা আসছি তাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, আর ডিস্টেন্স বা দূরত্ব। এখান থেকে ছোট ছোট জিনিস জানতে হবে। দেখ, ডিস্টেন্স কাকে বলে। ডিস্টেন্স কিন্তু অবভিয়াসলি কি কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি। এটা কি বোঝায়? এটা টোটাল কতটা রাস্তা যাচ্ছে সেই টোটাল পাথটাকে বোঝায়। মানে ডিস্টেন্স কিন্তু তুই স্ট্রেট লাইন মোশনেও যেমন বুঝতে পারবি, কার্ভ মোশনেও বুঝতে পারবি। মানে আজকে ধর একটা পার্টিকেল এ থেকে স্টার্ট করে এরকম একটা কার্ভ ফলো করে বি তে পৌঁছালো, তাহলে এর ডিস্টেন্স কিন্তু এইটাই। মানে এই কার্ভ পাথটার যত লেন্থ হয় সেটাই। অন দা আদার হ্যান্ড তুই যদি ডিসপ্লেসমেন্ট দেখিস, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, সেটা কিন্তু কি কোয়ান্টিটি না, ভেক্টর কোয়ান্টিটি। সেটা কিন্তু টোটাল পাথ না, সেটা কিন্তু স্ট্রেট লাইন জয়নিং ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। যে ইনিশিয়াল একটা পয়েন্টকে যোগ করলাম আর ফাইনাল একটা পয়েন্টকে যোগ করলাম, এদেরকে যোগ করলে যেটা পাবো স্ট্রেট লাইন দিয়ে, তাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি। যেমন এই ছবিতে যদি ভাবিস, ইনিশিয়াল পয়েন্টটা হলো এ আর ফাইনাল পয়েন্টটা হলো বি, তাহলে এ আর বি কে জয়েন করলে যেটা পেলাম, এইটা হলো আমার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? তো এরকম কিন্তু কিছু ছোট ছোট জিনিস আসে যে কখনো কখনো বডির ডিসপ্লেসমেন্ট জিরোই হতে পারে, বাট ডিস্টেন্স কখনো জিরো হবে। কখন? ধর একটা বডি পুরো সার্কেল ঘুরে চলে আসলো, পুরোটা সার্কেল, পুরো বৃত্ত ঘুরে আসলো। ধর এখান থেকে ও স্টার্ট করেছিল, পুরোটা একটা পুরো রোটেশন করে আবার এ তে ফিরে আসলো, তাহলে এই ছবিতে ডিস্টেন্স কতটা না, 2 পাই আর, পুরো পরিসীমাটা হবে। কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ কতটা, জিরো। তাহলে এখান থেকে কিন্তু কিছু থিওরি বেস জিনিস আসতেই পারে, যে ডিস্টেন্স জিরো, মানে ডিস্টেন্স জিরো না হলেও ডিসপ্লেসমেন্ট কিন্তু ক্যান বি জিরো। ডিস্টেন্স ইজ নন জিরো বাট ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হতেই পারে। এরকমই যদি হাফ সার্কেলের অঙ্ক দেয়, দেখ হাফ সার্কেলটা একটু ইম্পর্টেন্ট। ধর এরকম হাফ সার্কেল, হাফ সার্কেল মানে সে এ থেকে স্টার্ট করেছে বি অব্দি গেছে, তাহলে এর ক্ষেত্রে তুই যদি বার করিস ডিস্টেন্সটা কত হবে, পাই আর। কিন্তু ডিসপ্লেসমেন্টটা কোনটা হবে, এইটা এ থেকে বি, এইটা হবে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কিন্তু হবে শুধু 2 আর। ডিসপ্লেসমেন্ট কিন্তু এইটা হবে 2 আর। ডিসপ্লেসমেন্ট মানে অলওয়েজ বলছি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে যোগ করবি, তাহলে যেটা হয় সেটা হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? যদি এরকম দেয় যে কোনো একটা বডি সার্কেলেই ঘুরছে কিন্তু পুরোটা না, এই যে এরকম, এই যে এখান থেকে এতটা গেছে, এই যে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি গেছে এতটা, তাহলে ধর এইটা হলো রেডিয়াস আর, এটা হলো রেডিয়াস আর, তাহলে তোকে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট জানতে চেয়েছি। তাহলে সেইখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট মানে হবে এই যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে আমি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম, মানে এ আর বি পয়েন্টকে আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম। এই ব্ল্যাক কালারের ডটেড লাইনটা কিন্তু হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কি হবে, কোনটা হবে না, ওই এ বি ভেক্টরটা,
এ থেকে বি ভেক্টরটা, ঠিক আছে? কিন্তু তুই যদি ডিস্টেন্স জানতে চাস, দূরত্ব জানতে চাস, তাহলে কিন্তু ওটা হবে না। তাহলে কিন্তু এপিবি, এই বৃত্তচাপটা হবে, এই যে এপিবি, এই বৃত্তচাপটা হবে। তো এই ডিস্টেন্সের ফর্মুলা কত হবে? এস ইকুয়াল টু আর থিটা। কিন্তু ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হবে, লিখে রাখতে পারি শর্টকাট ফর্মুলা বা শর্ট ট্রিক্স। কি করে এসছে না, ভেক্টরে দেখবি করানো হবে, বাট ভেক্টর থেকে যদি করিস, যে এটা একটা ভেক্টর ট্রায়াঙ্গেল ল মেনে চলছে, তো সেখান থেকে তুই এটা বার করতে পারিস। আসবে হচ্ছে 2r সাইন থিটা বাই, ডিসপ্লেসমেন্টটা হবে 2r সাইন থিটা। তো ওরকমই, এই যে একটা লোক বললো প্রথমে ইস্টে গেল, তারপর নর্থে গেল, তাহলে 3 মিটার ইস্টে গেল, 4 মিটার নর্থে গেল, তাহলে ডিস্টেন্স কতটা? 7 মিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কতটা? এইটা, এই ডটেড লাইনটা 5 মিটার হলো ডিসপ্লেসমেন্ট। এইটা কিন্তু ডিসপ্লেসমেন্ট। আর তোকে যদি বলতো ডিস্টেন্স, তাহলে 3 + 4 কত হতো না, 7 মিটার আনসার আসছে। এই হলো আমাদের কনসেপ্ট, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। একটা জিনিস মনে রাখবি, যখন বডিটা স্ট্রেট লাইনে যাচ্ছে, when body is in straight line, বডিটা স্ট্রেট লাইনে মুভ করছে, তখন একমাত্র ডিসপ্লেসমেন্টের যা ভ্যালু মড দিয়েছে ওই জন্য, সেটা ডিস্টেন্স বা দূরত্বর সাথে সমান হতে পারে। আর যদি বডিটা কার্ভড লাইনে মুভ করে, ইজ ইন কার্ভড লাইন, তাহলে কিন্তু অলওয়েজ ডিসপ্লেসমেন্ট কম হবে, ডিস্টেন্স বেশি হবে। তাহলে একটা স্টেটমেন্ট এখান থেকে বলাই যায় যে ডিসপ্লেসমেন্ট ক্যান নেভার বি, ক্যান নেভার বি গ্রেটার দ্যান ডিস্টেন্স। ডিস্টেন্সের থেকে বড় তো হতেই পারে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট অলওয়েজ কি হবে? ডিস্টেন্সের থেকে কম বা ছোট হবে। এরপর এখান থেকেই আমরা আসছি ভেলোসিটি আর স্পিডের গল্প। তো দুটোই কিন্তু সেম জিনিসকেই বোঝায়। যেমন ডিস্টেন্স মানে ছিল আমার স্কেলার, সিমিলারলি স্পিডও কিন্তু শুধু কি বোঝায়? স্কেলারকে, যার ভ্যালু হচ্ছে দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে? যদি কোথাও অ্যাভারেজ ডিস্টেন্স জানতে চায়, গড় অ্যাভারেজ স্পিড জানতে চায় বা গড় দ্রুতি, তাহলে কিন্তু তখন টোটাল, মানে মোট পুরো রাস্তাটা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম তোকে করতে হবে। যেমন ধরে নে একটা অঙ্ক এরকম বলা আছে যে কার মুভস উইথ এ স্পিড 40 কিলোমিটার পার আওয়ার ফর 40 কিলোমিটার পার আওয়ার ফর 1 আওয়ার and 60 কিলোমিটার পার আওয়ার for 2 hours. Find average speed. তাহলে দেখ, এটা আমরা অ্যাপ্রোচ কিভাবে করতে পারি। এটার অ্যাপ্রোচটা এরকম যে অ্যাভারেজ স্পিড বার করতে দিয়েছে, তার মানে তোকে টোটাল আগে ডিস্টেন্সটা বার করতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স মানে কি, প্রথমে ভেলোসিটি কত ছিল 40, কত ঘন্টার জন্য গেছে 1 ঘন্টা। এটা অনেক সময় মিনিটে বলা থাকে। যদি মিনিটে বলা থাকে তাহলে নয় টাইমটাকে মিনিটে নিয়ে যাবি, নাহলে যে ভেলোসিটিটা বলা আছে কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যাবি। তাহলে এটা 40 কিলোমিটার হবে, আর x2টা হবে 60 × 2, না 120 কিলোমিটার। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম।
টোটাল ডিস্টেন্স 40 প্লাস 120, টোটাল টাইম হলো 1 প্লাস 2 3 আওয়ার, তাহলে 160/3 কিলোমিটার/আওয়ার। যদি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড জানতে চায়, তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশনের সাহায্যে বোঝাতে হবে। এই যে ডিএলডিটি বা ডিএক্সডিটিও লিখতে পারিস, যা ইচ্ছা। ডিএলডিটি বা ডিএক্সডিটি লিখতে পারিস, যা ইচ্ছা, যে কোনো একটা লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যদি বোঝাতে চায়। এরপর আমরা চলে আসছি ভেলোসিটি। ভেলোসিটি মানে কি না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণ বাই সময়। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। যদি বলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হবে, এগেন ওটা একটা ডিফারেন্সিয়েশন, ডিএক্স বাই ডিটি। এবার দেখ আমরা যে পার্টটা আসছি, সেটা হলো কতগুলো শর্টকাট ফর্মুলা। আচ্ছা, একটা জিনিস লিখে রাখতে পারে, সেটা থিওরির উপর ডিপেন্ড করে, যে একটা বডি যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলে, তাহলে একমাত্র তার অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেম হবে। when a body has constant velocity, মানে সমবেগে থাকলে গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে তাৎক্ষণিক বেগ, কি হবে, সেম হবে। আর যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে না চলে, মানে বডিটার মধ্যে কি থাকে বল, অ্যাক্সিলারেশন থাকে বা বডিটার মধ্যে রিটার্ডেশন থাকে, তোদের কিন্তু একটা জিনিস কনসেপ্টটাকে বুঝতে হবে। একটা বডি স্ট্রেট লাইনে মুভ করছে, এর মানে কিন্তু এরকম নয় যে বডিটার অ্যাক্সিলারেশন থাকতেই হবে, বডিটার অ্যাক্সিলারেশন নাও থাকতে পারে। ঠিক আছে, তো এখান থেকে যে ছোটখাটো আমরা দুটো ফর্মুলা শর্টকাটে করতে পারি, যে কি, ধর তোকে বলা আছে যে একটা গাড়ি বা একটা বডি, এ বডি মুভ, এ বডি মুভস L1, L2, L3, L1, L2, L3 distances with a velocity v1, v2, v3, এরকম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? ভি অ্যাভারেজ L1 প্লাস L2 প্লাস L3 পুরোটা বাই L1 বাই V1, L2 বাই V2, L3 বাই V3, এরকম চলবে, Ln বাই Vn। শর্টকাটে তাড়াতাড়ি হবে। আর যদি টাইম দিয়ে বলা থাকতো, এই যে একটু আগে যে অঙ্কটা করালাম, যে এত স্পিড নিয়ে 1 ঘন্টার জন্য গেছে, আবার 60 কিলোমিটার/স্পিড নিয়ে 2 ঘন্টার জন্য গেছে, তাহলে এ বডি মুভস T1, T2, T3 টাইম with velocity v1, v2 and v3। তখন কিন্তু অ্যাভারেজের ফর্মুলা হবে t1 t1, v2 t2, v3 t3 বাই t1 প্লাস t2 প্লাস t3। এই দুটো শর্টকাট ফর্মুলা মনে রাখলে সুবিধা হবে। এরপর আমরা এগেন থিওরি বেসড দুটো এমসিকিউ টাইপের, থিওরি বেসড এমসিকিউ বা অ্যাসার্ট এন্ড রিজন টাইপের জিনিসে আসতে পারি, যে কি, কোনো একটা বডি যদি কনস্ট্যান্ট স্পিডে থাকে,
তাহলে সেই বডিটার ভেলোসিটি কনস্ট্যান্ট নাও হতে পারে। when a body has constant speed, সমদ্রুতি, its velocity may be not constant, মে বি কনস্ট্যান্ট নাও হতে পারে, মে বি। কেন? কেন? দেখ, ভেলোসিটি কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। স্পিড মানে হচ্ছে শুধু ভ্যালু, কিন্তু ভেলোসিটি মানে কি? ভ্যালু হবে প্লাস ডিরেকশন, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাই যখন আমরা ভেলোসিটি কনস্ট্যান্ট ভাববো, তার মানে কি? তার ভ্যালুটাও সেম, তার ডিরেকশনটাও সেম। কিন্তু ধর আজকে একটা বডি এরকম সার্কুলার মোশনে ঘুরছে, বডিটার প্রতিটা পয়েন্টে ভ্যালুটা তো সেম, কিন্তু ডিরেকশনটা দেখ চেঞ্জ করছে। ভেলোসিটির ডিরেকশন কি করে পাওয়া যায়? ট্যানজেনশিয়ালি, ট্যানজেন্ট রাখলে পাওয়া যায়। তাহলে প্রতিটা পয়েন্টে ভ্যালুটা সো সেম, বাট ডিরেকশনটা কি করছে না বারবার বারবার করে চেঞ্জ করছে। তাই কিন্তু আমরা বলতে পারছি যে ভেলোসিটিটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট নাও হতে পারে, হবেই না এরকম বলা যাচ্ছে না। খেয়াল করবি কিন্তু মেবি কথাটা খুব ইম্পর্টেন্ট। তো যখন অ্যাসার্টেন রিজন করবি, সেখানে কিন্তু দেখবি যে এই মেবি কথাটা আছে কি। কিন্তু এর উল্টো কথাটা ঠিক, যে যদি একটা বডির বলা থাকে কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে সমবেগ, তাহলে কিন্তু তার স্পিড কনস্ট্যান্ট হবেই। স্পিড অলওয়েজ, এই দেখ ওই জন্য অলওয়েজ দিয়ে দিয়েছি, অলওয়েজ কনস্ট্যান্ট হতে হবে, সব সময় হবেই হবে। নেক্সট, যে একটা বডির যে কিনা মুভ করছে, বডি হুইচ ইজ মুভিং, তার অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতেই পারে। তার অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতেই পারে, মেবি জিরো। কিন্তু কখনো গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড কখনোই জিরো হবে না। কি করে? এগেন সার্কেল ভাব, ধর একটা বডি পুরো সার্কেল ঘুরে আসলো, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। তাহলে ভেলোসিটি কত? অ্যাভারেজ জিরো। কিন্তু কিছুটা তো ঘুরে এসছে, তার মানে কিছুটা পাথ তো কভার করেছে, কিছুটা ডিস্টেন্স তো কভার করেছে। ডিস্টেন্সটা হলো আমার কি? স্পিডের জন্য আসবে। তাহলে স্পিড কখনো জিরো হবে না, যদি, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট, যদি বডিটা মুভ করে। বডিটা যদি রেস্টে থাকে তাহলে তো সবই জিরো, স্পিডও জিরো, ভেলোসিটি জিরো। বডি মুভই করছে না, তার মানে সবই জিরো। তো তোরা শুধু এটুকুনি মনে রাখ, স্পিড হলো স্কেলার, যেটা মানে শুধু ভ্যালুকে বোঝায়। আর ভেলোসিটি হলো ভেক্টর কোয়ান্টিটি, শুধু ভ্যালু ভাবলে হবে না, ভ্যালুর সাথে সাথে ডিরেকশন নিয়েও ভাবতে হবে। ভ্যালু প্লাস ডিরেকশন, এই দুটো নিয়ে তোকে ভাবতে হবে। ঠিক আছে? ওকে। এরপর আমরা যেটা আসছি সেটা হলো, তাহলে ভেলোসিটি স্পিড গেল, এবার হচ্ছে অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশন। তাহলে অ্যাক্সিলারেশন মানে কি আর রিটার্ডেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে জানিস সবাই, ত্বরণ। আর রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন। তো রিটার্ডেশনেরই আর একটা নাম কি? নেগেটিভ অ্যাক্সিলারেশন। রিটার্ডেশন মানেই হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন, মানে কি হয়? ভ্যালু কমে। রিটার্ডেশনকে আর একটা কি বলা হয়? নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো অবভিয়াসলি এখানে একটা কনসেপ্ট মনে রাখবি, সে অ্যাক্সিলারেশন হোক বা রিটার্ডেশন হোক, সেটা কিন্তু ভেলোসিটি বাই টাইম নয়, চেঞ্জ অফ ভেলোসিটি। এইটা খেয়াল রাখবি, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, নট ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। আর অবভিয়াসলি অ্যাক্সিলারেশন কিন্তু কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। এবার অ্যাক্সিলারেশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে আসছি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ভালো করে বুঝবি। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন তার মানে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কনস্ট্যান্ট, তার মানে ভেলোসিটি বাড়ছে কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুতে বাড়ছে। জানে, ধর আজকে এরকম ছবি আছে,
ভেলোসিটি ভার্সেস টাইমের মানে পয়েন্ট গুলো এরকম। এই 0 সেকেন্ডে 0, 1 সেকেন্ডে 2, 2 সেকেন্ডে 4, 3 সেকেন্ডে 6। তাহলে দেখ বৃদ্ধির হারটা বা রেট অফ চেঞ্জ, এই যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটির যে চেঞ্জের হারটা, রেট অফ চেঞ্জ মানে কিন্তু সবসময় টাইম দিয়ে ডিভাইড করা থাকে। রেট অফ চেঞ্জ মানে মানে যে কোনো কোয়ান্টিটির রেট অফ চেঞ্জ মানে হচ্ছে ওই কোয়ান্টিটিটার চেঞ্জ বাই টাইম। তো রেট অফ চেঞ্জটা ভেলোসিটি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, বাট সেই ইনক্রিজের পরিমাণটা সেম সেম, দেখ দুই দুই করে বাড়ছে। যদি আজকে থাকতো ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, খেয়াল রাখবি, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, শর্টে লিখলাম একটু। ইনক্রিজিং অ্যাক্সিলারেশন মানে প্রথম কথা দেখ আগে কথাটায় কি লেখা আছে, অ্যাক্সিলারেশন, তার মানে যত সময় যাচ্ছে ভেলোসিটি বাড়বে। অ্যাক্সিলারেশন কথা মানে হচ্ছে যত সময় যাচ্ছে ভেলোসিটি বাড়বে, বাট সেই ইনক্রিজ হওয়ার রেশিওটা বেশি। মানে প্রথমবার যথা 0 সেকেন্ডে 0 ছিল, 1 সেকেন্ডে 2 হলো, তাহলে কভার বাড়ল মানে কত বাড়লো 2। তাহলে 2 সেকেন্ডে 2 বাড়লে আরো 4 হতো, কিন্তু সেটা হবে না এখানে, হয়তো ধর 8 হয়েছে, 20 হয়েছে। এই যে এইটা হলো ইনক্রিজিং অ্যাক্সিলারেশনের কনসেপ্ট। যে প্রথম কথা আরেকবার আমি বলছি, দেখ অ্যাক্সিলারেশন যেহেতু বলা তার মানে ভেলোসিটি ইনক্রিজ করবে, কিন্তু যেহেতু ইনক্রিজিং অ্যাক্সিলারেশন তাই ভেলোসিটির ভ্যালুটা অনেক তাড়াতাড়ি হবে, মানে তাড়াতাড়ি করে বাড়বে, তাড়াতাড়ি করে বৃদ্ধি পাবে। আর যদি এই যে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন, অনেকে না এটা গুলিয়ে ফেলে, বারবার বলছি ডিক্রিজিং অ্যাক্সিলারেশন ইজ নট রিটার্ডেশন। অনেকে ভাবে ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশন, না, ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে কিন্তু সেটা মন্দন নয়। আবার বলছি অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাড়বে, কিন্তু ডিক্রিজিং অ্যাক্সিলারেশন মানে কি, আগে যতটা ভেলোসিটি বাড়ছিল পরে আর ততটা বাড়ছে না। এই দেখ ধর 0 সেকেন্ডে 0, 1 সেকেন্ডে 12, 2 সেকেন্ডে 16, 3 সেকেন্ডে 17। তাহলে ভেলোসিটি কিন্তু বাড়ছে, কিন্তু ভেলোসিটির বৃদ্ধির পরিমাণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এতগুলো কেস মনে রাখার জন্য এই যে এইটা হলো মেন ফর্মুলা। তুই যদি সব সময় মনে রাখিস অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাই টাইম, সেখানেই প্রবলেমটা হবে। তুই যদি মনে রাখতিস যে অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, তাহলে দেখ সুবিধা হবে। তাহলে এরকম যেমন অ্যাক্সিলারেশনকে 3 ভাগে ভাগ করা যায়, রিটার্ডেশনকেও 3 ভাগে ভাগ করা যায়, কনস্ট্যান্ট রিটার্ডেশন। তাহলে রিটার্ডেশন মানে কি হবে, ভেলোসিটি কমবে প্রথম থেকেই। তাহলে কনস্ট্যান্ট রিটার্ডেশন মানে কি, প্রথমে ভেলোসিটি অনেক বেশি ছিল, তারপর যত সময় যাচ্ছে আস্তে আস্তে কমছে। তারপর ইনক্রিজিং রিটার্ডেশন। ইনক্রিজিং রিটার্ডেশন মানে কি, রিটার্ডেশন মানে ভেলোসিটি কমছে, কিন্তু ভেলোসিটি কমার পরিমাণটা যত সময় যাচ্ছে তত বাড়ছে। মানে প্রথমবার ধর 2 ঘর কমলো ভেলোসিটি, পরের বার বেশি কমে গেল, এই যে 18 থেকে 12, 6 ঘর কমে গেছে, তারপরের বার আরো কমে গেছে, ধর এই যে 10 ঘর কমে গেছে। মানে রিটার্ডেশনের মানটা আস্তে আস্তে বাড়ছে। এই যে এই জায়গা থেকে এই জায়গায় রিটার্ডেশনের ভ্যালু কত 2, কিন্তু এখান থেকে এখানে রিটার্ডেশনের ভ্যালু 6, এখান থেকে এখানে রিটার্ডেশনের ভ্যালু 10। সিমিলারলি ডিক্রিজিং রিটার্ডেশন মানে বুঝতে পারছিস, যে বডিটার ভেলোসিটি, প্রথম কথা তুই দেখবি কি বলা, অ্যাক্সিলারেশন না রিটার্ডেশন। অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি ইনক্রিজ করবে, রিটার্ডেশন মানে ভেলোসিটি ডিক্রিজ করবে। এইবার দেখ রিটার্ডেশনটা কি টাইপস। তাহলে ভেলোসিটি যে ইনক্রিজ বা ডিক্রিজ করছে সেই ইনক্রিজ ডিক্রিজের রেশিওটা বুঝতে পারবি। এই যে এখন আস্তে আস্তে কমছে, মানে প্রথমে অনেকটা কমে গেছে, ধর 20 থেকে কমে ডাইরেক্ট 15 হয়েছে, মানে 5 ঘর কমেছে, কিন্তু পরের বার 1 কমলো এরকম। তাহলে এখানে ভেলোসিটি কমছে কিন্তু ধীরে ধীরে কমছে। এই গেল আমাদের গল্প।
এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, যেটা শেখালাম, যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস সেটা কি না, মনে রাখবি তোরা, ডিস্টেন্স হোক বা ডিসপ্লেসমেন্ট হোক, তাকে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি বা স্পিড পাবো, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাবো। ডিফারেন্সিয়েশনের উল্টোটাই হলো ইন্টিগ্রেশন, তাহলে অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাবো, তাকে ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফর্মুলা গুলো কি কি? ভেলোসিটি কিভাবে পেতে পারি? এক্স কে ডিফারেন্সিয়েশন করে। আবার অ্যাক্সিলারেশন কিভাবে পেতে পারি? ভেলোসিটি কে ডিফারেন্সিয়েশন করে। তার মানে দেখ দুবার ভেলোসিটি মানে আবার কি বসাতে পারি? ডিএক্স ডিটি। তাহলে এখানে কি লিখতে পারি? ডি টু এক্স ডিটি টু। তার মানে ডিস্টেন্স কে দুবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন আসতে পারে। এছাড়াও অ্যাক্সিলারেশনের আরেকটা ফর্মুলা আছে, সেটা দেখ, আমরা তো জানি ডিভিডিটি, জোর করে ডিএক্স আনলাম নিচে, তাহলে ওপরে আমাকে ডিএক্স দিয়ে গুণ করতে হবে। এই ডিএক্স ডিটি মানেই ভেলোসিটি, তাহলে ভি ডিভি ডিএক্স, এইটা হলো অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন এই হলো তিনটে ডিফারেন্সিয়েশনের ফর্ম, মানে ফর্ম যেটা আমাদের কাজে লাগবে। ইন্টিগ্রেশনটা উল্টো, এক্স পাবো কাকে ইন্টিগ্রেশন করলে বল? ভেলোসিটি। আর ভেলোসিটি পাবো কাকে ইন্টিগ্রেশন করলে বল? অ্যাক্সিলারেশনকে। তাহলে কোন অঙ্কে ধর তোকে অ্যাক্সিলারেশন বলা আছে, ডিস্টেন্স জানতে চেয়েছে, তাহলে তোকে দুবার ইন্টিগ্রেশন করতে হবে। একবার অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেশন করে ভেলোসিটি পাবি, আবার ইন্টিগ্রেশন করে ডিস্টেন্স পাবি। ছোট ছোট দুটো অঙ্ক করাচ্ছি, তাহলে বুঝতে পারবি। ধর ফার্স্ট অঙ্কটা এরকম আছে, এক্স ইকুয়াল টু 3t² মাইনাস 6। আচ্ছা, প্রথম কথা, কখন তোকে ক্যালকুলাস অ্যাপ্লাই করতে হবে এটা বুঝবি কি করে? না, অবভিয়াসলি যখন কিনা অঙ্কগুলো কিসে প্রকাশ করা থাকবে? ভ্যারিয়েবল। এই যে মানে দেখ, এক্স ইকুয়াল টু টি দিয়ে এরকম ফাংশন, টি এর ফাংশনে বা টি এর ভ্যারিয়েবলে প্রকাশ করা থাকবে, তখনই ভাববি তোকে ডিফারেন্সিয়েশন অর ইন্টিগ্রেশন করতে হবে, ডিপেন্ডিং অন দিস, যে কোনটা চেয়েছে, কোনটা বলা আছে আর কোনটা চেয়েছে। ধর তোকে বলেছে ফাইন্ড হোয়েন ভেলোসিটি ইজ জিরো, তাহলে ভেলোসিটি জিরো চেয়েছে, জিরো আমরা কি করে পাবো? আগে তো তার জন্য ভেলোসিটি জানা চাই। তাহলে এক্স বলা আছে, আমরা জানি ভেলোসিটি পেতে গেলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন। তাহলে একে কার রেসপেক্টে ডিফারেন্স, শুধু ডিফারেন্সিয়েশন মনে রাখলে হবে না কিন্তু, বা শুধু ইন্টিগ্রেশন করতে হয় এটা মনে রাখলে হবে না। ভেলোসিটি পাওয়া যায় এক্স কে ডিফারেন্সিয়েশন করে, কিন্তু এক্স এর কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে বল? টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে। তো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এখানে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে পাওয়ারটা নামবে যেটা শেখানো হয়েছে, তাহলে 60 - 6। এইবার তোকে বলেছে ভেলোসিটিটা জিরো দেখাও, তাহলে ভেলোসিটির যে এক্সপ্রেশন পেলে সেটাকে তুমি জিরোর সাথে সমান করে দিলে, তাহলে কত সেকেন্ড পেলে? 1 সেকেন্ড উইল বি দ্য আনসার। বোঝা গেল? যদি এটাতেই তোকে আর একটা অঙ্ক দেখ, যদি এটাতেই তোকে এক্স ইকুয়াল টু এরকম বলা থাকে 4t² প্লাস 2t² প্লাস 5t+2, বলছে ফাইন্ড অ্যাক্সিলারেশন at t = 1 সেকেন্ড। 1 সেকেন্ডে অ্যাক্সিলারেশন বার করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? না, দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখ, দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কেন আমাকে কি জানতে চেয়েছে? অ্যাক্সিলারেশন। এই যে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? ভেলোসিটি। টি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, টি কিউব এর করলে কত হবে? 3t²। এখানে করলে 2t, 5t করলে শুধু 5, 2 একা কনস্ট্যান্ট পড়ে আছে, তার ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে 12t² প্লাস 4t+5, একে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো, তাহলে 24t+4। এবার কত সেকেন্ডে বার করতে বলেছে? 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ড বসিয়ে দিলাম, তাহলে উত্তর কত আসলো বল? 20।
এই হলো কনসেপ্ট। এবার আসছি এক দুটো ইন্টিগ্রেশনের ওপর, ঠিক আছে। আচ্ছা, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, অ্যাক্সিলারেশনের ভি ডিভি ডিএক্স। এটা কখন অ্যাপ্লাই করব? যখন ভেলোসিটিটা টাইম দিয়ে পাবো না, ভেলোসিটিটা এক্স দিয়ে পাবো, তখন এটা অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখ, যদি এরকম বলা থাকে ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/2, ফাইন্ড অ্যাক্সিলারেশন। তা আমরা জানি কি, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তো তোরা সেইটা করতে গিয়ে ভুলটা করবি। ভেলোসিটিকে আমি যেটা বললাম, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায় এরকম মনে রাখলে হবে না, ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তাহলে এটা তো টাইমের রেসপেক্টে পসিবল না, কেন? যেহেতু ভেলোসিটি এক্সপ্রেশনটা এক্স দিয়ে আছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, ভি ডিভি ডিএক্স, ডি এর ভ্যালু এক্স টু দি পাওয়ার 3/2 আর ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 3/2। নিয়ম কি ছিল? পাওয়ারটা নামবে, ওপরে পাওয়ার 1 কমবে। তাহলে পাওয়ারটা নামলো, ওপরে পাওয়ার 1 কমলো, তাহলে 3/2 এক্স স্কোয়ার। আর ইন্টিগ্রেশন কখন করতে হবে? যদি তোকে এই যে নিচে মানে অ্যাক্সিলারেশন বলা থাকে আর উপরের জিনিসগুলো জানতে চায়, ভেলোসিটি বা ধর ডিস্টেন্স জানতে চেয়েছে, তার অ্যাক্সিলারেশন ইকুয়াল টু বলা আছে 2t প্লাস 3। তোকে বলেছে ফাইন ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, যাই ধর না কেন, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ফ্রম t ইকুয়াল টু 1 সেকেন্ড টু t ইকুয়াল টু 2 সেকেন্ড, এইটা জানতে চেয়েছি। তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ রাখবো? তাহলে আমরা জানি অ্যাক্সিলারেশনকে একবার ইন্টিগ্রেশন করলে, শুধু ইন্টিগ্রেশন করলে মনে রাখলে হবে না, কার রেসপেক্টে বল? টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাবে। তাহলে অ্যাক্সিলারেশনকে এই যে এ ডিটি, এটা ছিল ফর্মুলা, তাহলে এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম 2t+3 ইন্টু ডিটি। তাহলে আগে নর্মাল ইন্টিগ্রেশন করলাম, 2 বেরিয়ে গেল, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না। 3 বেরিয়ে গেল, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না। তাহলে টি এর ইন্টিগ্রেশন করলে t² বাই 2 পেলাম, আর ডিটির ইন্টিগ্রেশন করলে টি পেলাম। তাহলে ভেলোসিটি পেলাম t² + 3t। আবার এবার অনেকেই ভাববে যে তুমি লিমিটটা বসাচ্ছ না কেন। লিমিটটা বসাতাম যদি আমাকে বলতো এই টাইম রেঞ্জের মধ্যে ভেলোসিটি বার কর, আমাকে তো ডিস্টেন্স চেয়েছে। আজকে যদি আমি এই লিমিটটা বসিয়ে দিই, তাহলে কি হবে, একটা ভ্যালু পেয়ে যাব, এর একটা ভ্যালু পাবো, মানে এরকম ভ্যারিয়েবল টার্ম থাকবে না, ধর 10, 20 এরকম কিছু একটা ভ্যালু চলে আসবে। তাকে তো ইন্টিগ্রেশন করা পসিবল হবে না, কেন? আমাকে জানতে চেয়েছে ডিস্টেন্স, তাই এরকম ভ্যারিয়েবল এক্সপ্রেশনে রেখে দিলাম। এইবার ডিস্টেন্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন ভিডিটি। তাহলে আবার অ্যাপ্লাই করলাম t² + 3t ইন্টু ডিটি। তাহলে t² এর ইন্টিগ্রেশন আলাদা করে আর 3 এর ইন্টিগ্রেশন আলাদা করে, তাহলে সেখান থেকে কত পেলাম না, t³ বাই 3 প্লাস 3t² বাই 2। এইবার তুই লিমিটটা বসা, কেন এক্সই তো বার করতে চেয়েছে। আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। নিয়ম কি ছিল? আপার লিমিট মানে টি এর জায়গায় 2 বসালাম, মাইনাস লোয়ার লিমিট। এখানেও তাই নিয়ম ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই করে যা আসছে, ঠিক আছে। 23/2। দেখবি তোকে কি বার করতে দিয়েছে তার। যখন তোকে কুকুর বলা থাকবে, একটা খেয়াল রাখবি যে এটা কখন জিরো হবে। তোকে এই কোশ্চেনও জানতে চাইতে পারতো যে ডিস্টেন্স কখন জিরো হবে। তো যখনই তোকে বলবে যে এটা কখন জিরো হবে, তাহলে আগে সেটার এক্সপ্রেশন তোকে বার করতে হবে। কিভাবে? নয় ডিফারেন্সিয়েশন করে, নয় ইন্টিগ্রেশন করে। আগে দেখবি যে কোনটা করার দরকার পড়ছে, তারপর সেটাকে জিরোর সাথে সমান করবি, তাহলেই হবে।
এরপর আমরা আসছি, দেখ এই একই অঙ্ক কিন্তু একটা আমরা কি শিখলাম, নর্মাল বার করা বা জিরো বলা থাকলে আমরা কি করব। এবার অনেক সময় দেখবি ম্যাক্সিমাম বা মিনিমাম এই কথাটা বলা থাকে, ম্যাক্সিমাম বা মিনিমাম এই কথাটা বলা থাকে। তাহলে একটা জিনিস মনে রাখ, ম্যাক্সিমাম বলা থাকুক শুধু সেটা এই চ্যাপ্টারে না, পরেও ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারেও দেখবি অনেক সময় কোশ্চেন আসে যে কখন এনার্জি মিনিমাম হবে। তাহলে ম্যাক্সিমা মিনিমা মানে যাকে ম্যাক্সিমা বলা আছে বা যাকে মিনিমা বলা আছে তার ডিফারেন্সিয়েশনটা জিরোর সাথে সমান করব। সেকেন্ড স্টেপ হচ্ছে তাকে আবার ডিফারেন্সিয়েশন করব, সেকেন্ড ডিফারেন্সিয়েশন ডি টু ওয়াই। এটা কিন্তু স্কোয়ার করছি না, এটা কিন্তু ডি স্কোয়ার না, ডি টু ওয়াই সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা। সেটা যদি জিরোর বেশি হয় তাহলে আমাকে বলতে হবে মিনিমাম, সেটার ভ্যালু যদি জিরোর কম হয় তাহলে আমায় বলতে হবে ম্যাক্সিমাম। যদিও ফিজিক্সে একটা সুবিধা আছে কি, তোকে যেহেতু কোশ্চেনেই বলে দেবে যে এটা ম্যাক্সিমাম, তাহলে শুধু এটা অ্যাপ্লাই করলেই চলবে যে তাকে ডিফারেন্সিয়েশনটা জিরোর সাথে সমান করতে হবে। ভালো করে বোঝ, আমি আরেকবার বলছি। যদি তোকে শুধু বলে, আমি একটা অঙ্ক একটা অঙ্কের মধ্যেই দেখিয়ে দিচ্ছি তাহলে তোরা জিনিসটা বুঝতে পারবি। ধর তোকে বলেছে এক্স ইকুয়াল টু 2t³ -4t² + 6। তোকে বললো ফাইন্ড টাইম when velocity 0। এটা একটা কোশ্চেন। সেম কোশ্চেন ফাইন্ড আউট টাইম when velocity is minimum। এইটা একটা কোশ্চেন। তাহলে দেখ দুটো কোশ্চেনই যা জানতে চেয়েছে তা হলো ভেলোসিটি সংক্রান্ত। তাহলে আগে তুই ভেলোসিটি বার কর। কেন, তোকে কার এক্সপ্রেশন দেওয়া আছে বল, এক্স এর। তাহলে আমরা ভেলোসিটি কিভাবে পেতে পারি, নর্মাল ডিফারেন্সিয়েশন করলে। তাহলে 2t³ এর ডিফারেন্সিয়েশন 3t², তাহলে কত হবে 6t² - 8। এবার ফার্স্ট অঙ্কটায় দেখ কি বলা আছে, ভেলোসিটি 0। তাই ভেলোসিটি 0 বসিয়ে দিলাম। ফার্স্ট অঙ্কটায় বলা আছে ভেলোসিটি 0, তাই ভেলোসিটিটাকে জিরোর সাথে সমান বসিয়ে দিলাম। তাহলে টি এর ভ্যালু কি পেলাম, তাহলে এখান থেকে টি কমন যেতে পারে। এখান থেকে দুটো উত্তর আসতে পারে, টি এর ভ্যালু 0 অথবা টি এর ভ্যালু 4/3। তার মানে তোকে যদি কাউকে 0 বলা থাকে তাহলে তাকে আগে বার করবি, তাকে জিরোর সাথে সমান করবি। কিন্তু তোকে যদি কাউকে ম্যাক্সিমা মিনিমা বলা থাকে তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করে 0 করতে হবে। বোঝা গেল? তাহলে এখানে দেখ কাকে মিনিমা বলা আছে, ভেলোসিটিকে। তাহলে আগে তুই ভেলোসিটি বার করলি, সেটা কত বেরিয়েছে 6t² - 80। এইবার একে 0 করব না, এর ডিফারেন্সিয়েশন এটা হবে, তাকে জিরোর সাথে সমান করব করে উত্তর বার করব 2/3 সেকেন্ড। বোঝা গেল? আজকে যদি এই অঙ্কটাতেই বলা থাকতো 3 নাম্বার দিয়ে লিখতে পারিস যে কখন ডিস্টেন্স, হোয়েন ডিস্টেন্স ইজ ম্যাক্সিমাম। তাহলে ডিস্টেন্স তো ওরাই বলে দিয়েছে এক্স, তাহলে শুধু তাকে ডিফারেন্সিয়েশন করবি dx/dt, তাকে জিরোর সাথে সমান। তাহলে 6t² - 80 জিরোর সাথে সমান হলো, তাহলে টি এর দুটো ভ্যালু পেলি, একটা 0 একটা 4। তাহলে 3 রকমের অঙ্ক দেয়। একটা হলো তোকে ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে দেবে, এক্স বলা থাকবে। আর একটা উল্টোটা, অ্যাক্সিলারেশন বলা থাকতে পারে, ভেলোসিটি বা ডিস্টেন্স বার করতে হলে একটা ইন্টিগ্রেশন একটা ডিফারেন্সিয়েশন। একটা টাইপের অঙ্কে তোকে 0 বলা থাকবে, তাহলে যাকে বলা থাকবে 0 সেটা অব্দি বার করে তাকে জিরোর সাথে সমান। আর একটা বলা থাকবে ম্যাক্সিমা মিনিমা। ম্যাক্সিমা মিনিমা বলা থাকলে যাকে ম্যাক্সিমা মিনিমা বলা আছে আগে সেটা বার কর। ওরা দিয়েও দিতে পারে, ওরা যদি দিয়ে দেয় তাহলে তোর খাটনি কমলো। যদি ওরা না দেয় তাহলে আগে সেটাকে বার কর, বার করে তার ডিফারেন্সিয়েশন জিরোর সাথে সমান। বার করে তাকে ডিফারেন্সিয়েশন আবার করতে হবে এক্সট্রা স্টেপ, সেইটা জিরোর সাথে সমান। কোয়ান্টিটিটা কিন্তু জিরোর সাথে সমান না, যে জিনিসটাকে ম্যাক্সিমা বলা আছে। যেমন এটাতেই ভাব, আজকে যদি বলতো তোকে কখন ডিস্টেন্স 0, তাহলে এইটাকে জিরোর সাথে সমান করে দিতে।
কিন্তু যদি বলছে এটা ম্যাক্সিমাম কখন, তখন এটা ডিফারেন্সিয়েশন করে তাকে জিরোর সাথে সমান। এই হলো ম্যাক্সিমা মিনিমার কনসেপ্ট। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে দেখ গ্রাফ, গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন। গ্রাফ থেকে আমরা কি করতে পারি বা কি বুঝতে পারি? তো তিন চার রকমের গ্রাফ হয়। প্রথমে হচ্ছে ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। তার স্লোপ বোঝায় কি? ভেলোসিটি। তার এরিয়া কাকে বোঝায়? কাউকে। স্লোপ মানেই আবার কিন্তু কি? ডিফারেন্সিয়েশন, ডিভাইডেড। আর এরিয়া মানে কিন্তু আবার কি? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। যদি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ হয়, তাহলে তার স্লোপ বোঝাবে অ্যাক্সিলারেশন, আর এরিয়া বোঝাবে ভেলোসিটিকে। আর অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম হয়, তার স্লোপ বোঝাবে জার্কিং এফেক্ট, আর এরিয়া বোঝাবে ভেলোসিটিকে। আর সরি, পিটি গ্রাফের এরিয়া বোঝাবে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে, যাই বলিস না কেন, মানে এক্স। ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বোঝাবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এ এক্স গ্রাফ। এ এক্স গ্রাফ, তার স্লোপ কাউকে বোঝাবে না, তার এরিয়াটা বোঝাবে এইটা, স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু। দেখবি এটা ওয়ার্ক পাওয়ার এনার্জিটা খুব কাজে লাগে। এক্স গ্রাফের এরিয়া গতিবেগের স্কোয়ারের পরিবর্তন, ভেলোসিটি স্কোয়ার বাই টু কে বোঝায়। কি করে? এ মানে আমরা কি জানি? ভি ডিভিডিএক্স। তাহলে ভি ডিভিডি লিখে দিলাম, এদিকে চলে গেল এডিএক্স, দুদিকে ইন্টিগ্রেশন করলাম, তাহলে এদিকে কত পেলাম? ভি স্কোয়ার বাই টু। আর এদিকে এটা রেখে দিলাম। ইন্টিগ্রেশন করা মানেই কি করা? এরিয়া বার করা। ইন্টিগ্রেশন করা মানেই কি করা বল? এরিয়া বার করা। ঠিক আছে? এবার এখান থেকে দেখ ছোট ছোট গ্রাফ, এবং সেইগুলো আমরা নিয়ে একটু কিছু বুঝবো। যেমন, এবং এখান থেকে থিওরি আসবে। যেমন থিওরি কি? যে ইফ আজকে স্লোপ অফ এক্স টি জিরো, তাহলে আমরা বলতে পারি বডিটা রেস্টে আছে। কেন? স্থির অবস্থায় আছে। আগে বল, এক্স টি গ্রাফের স্লোপ কি বোঝায়? ভেলোসিটি। ভেলোসিটি জিরো মানে কি আছে? বডিটা রেস্টে আছে। যদি আমরা বলি ইফ স্লোপ অফ এক্স টি ইজ কনস্ট্যান্ট পজিটিভ, কনস্ট্যান্টলি পজিটিভ, মানে ভ্যালুটা কনস্ট্যান্ট এবং সেটা পজিটিভ, তাহলে বডিটার কি আছে বল? ভেলোসিটিটা কনস্ট্যান্ট। কিরকম তার গ্রাফ হতে পারে? এই সরল রেখা হবে। দেখ, স্লোপ মানে আগের দিনই বলছি যে প্রতিটা পয়েন্টে যে অ্যাঙ্গেল ট্যান থিটা বোঝায়। তো প্রতিটা পয়েন্টে যদি থিটা সমান হয়, ট্যান থিটা সমান হবে, তার মানে স্লোপ কি হবে? প্রতিটা পয়েন্টে সমান হবে। তার মানে ভেলোসিটি কি হবে? প্রতিটা পয়েন্টে সমান হবে। ক্লিয়ার? তার মানে ভেলোসিটি তুই শুধু দেখবি যে কি বলা আছে, কি ভার্সেস কি গ্রাফ বলা, আর কি জানতে চেয়েছে। এটা হলো এক্সটি গ্রাফ। এক্সটি গ্রাফের স্লোপ ভেলোসিটি কে বোঝায়। এবার যেহেতু এখানে স্লোপ কনস্ট্যান্ট, তাই ভেলোসিটি কনস্ট্যান্ট। যদি আমরা দেখি ইফ স্লোপ অফ এক্সটি ইনক্রিজিং, তার মানে ভেলোসিটির ভ্যালুটাও কি বলা যেতে পারে বল? ইনক্রিজিং। ভেলোসিটির ভ্যালুটাও কি করছে? বাড়ছে, ইনক্রিজ করছে। এই যে ভেলোসিটির ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, যে প্রতিটা পয়েন্টে অ্যাঙ্গেল কি হচ্ছে বল? বাড়ছে। যদি এরকম দেখি যে স্লোপটা আস্তে আস্তে কমছে, সবই কিন্তু এক্সটি দিয়ে বোঝাচ্ছি, যত হতে পারে ডিক্রিজ করছে স্লোপটা, তাহলে ভেলোসিটিটাও আমরা বলতে পারি কি করছে? না ডিক্রিজ করছে। মানে কি আছে? রিটার্ডেশন আছে।
মন্দন কাজ করছে। এই যে যত যাচ্ছিস ওপরে দেখ, অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কি হচ্ছে বল, কমে যাচ্ছে। যত যাচ্ছিস কি হচ্ছে দেখ, অ্যাঙ্গেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই হলো কনসেপ্ট। এইগুলোই এক্সটি গ্রাফ। সিমিলারলি তুই ভিটি গ্রাফ দিয়েও ভাবতে পারিস, যে ভিটি গ্রাফের স্লোপটা যদি জিরো হয়, তার মানে আমি কি বুঝবো বল, অ্যাক্সিলারেশনটা জিরো। ভিটি গ্রাফের স্লোপটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কি বুঝবো, অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। ভিটি গ্রাফের স্লোপটা যদি ইনক্রিজ করে, তাহলে কি বুঝবো, অ্যাক্সিলারেশন ইনক্রিজ। ভিটি গ্রাফের স্লোপ যদি ডিক্রিজ করে, তাহলে কি বুঝবো, অ্যাক্সিলারেশন ডিক্রিজ। ভিটি গ্রাফের স্লোপ যদি নেগেটিভ হয়, হ্যাঁ এটা একটা দেখে রাখ, ভিটি গ্রাফের স্লোপ যদি পজিটিভ হয়, তার মানে বোঝা যাবে যে অ্যাক্সিলারেশন কাজ করছে। আর ভিটি গ্রাফের স্লোপ যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু বুঝতে হবে তোর মন্দন বা রিটার্ডেশন কাজ করছে। ঠিক আছে, যেমন দেখ, যদি এরকম ছবি থাকে কিছু, এক একটা ছবি বল তিনটা কেটে, এই যে এইটা ধর আছে ভিটি গ্রাফ এরকম দেখ। তাহলে এই ছবিটা থেকে আমরা কি বলতে পারি, কি ইনফরমেশন এটা, এবার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কনস্ট্যান্ট, আর প্রাথমিক গতিবেগ জিরো। কেন, এই যে এখান থেকে শুরু করে, এটা কিন্তু এক্স ভার্সেস টি গ্রাফ না, খেয়াল করবে এটা ভিটি গ্রাফ। তাহলে ভিটি গ্রাফের স্লোপ কি বোঝায়, অ্যাক্সিলারেশনকে, এই যে প্রতিটা পয়েন্টের স্লোপ দেখ সেম পাচ্ছি। যদি এই গ্রাফটা থাকে, এই গ্রাফটা কি বোঝাচ্ছে, না অ্যাক্সিলারেশনও আছে, সেটা কনস্ট্যান্ট। প্রাথমিক গতিবেগটা কিন্তু এখন আর জিরো নয়, মানে যে কিছু একটা প্রাথমিক গতিবেগ আছে। যদি এরকম ছবি দেয়, ভেলোসিটি ভার্সেস টাইম, তাহলে আমি কি বুঝতে পারছি বল, ভেলোসিটি কমছে, তার মানে এটা কিন্তু কি অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশন, বা এখানে কি কাজ করছে বল, রিটার্ডেশন কাজ করছে। ঠিক আছে, কি কাজ করছে, রিটার্ডেশন কাজ করছে। স্লোপ থেকে এই ইনফরমেশন গুলো আমরা পেতে পারি। আর বারবার বলছি, আগেরটাতেও বোঝ বা এটাতেও, স্লোপ মানে কিন্তু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। মানে ধর গ্রাফে র্যান্ডামলি দুটো পয়েন্ট দেওয়া আছে, সেই দুটো পয়েন্ট থেকে তুই বার করতে পারিস। ঠিক আছে, এরপর আমরা যে জায়গাটা আসছি, সেটা হলো এই গ্রাফের এরিয়া। গ্রাফগুলোর এরিয়া কি বোঝাবে, না এরিয়া গুলো তো আমি চার্টে লিখেই দিলাম যে এটা 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 বোঝাবে। তো আমরা কিভাবে করতে পারি, ধর ভিটি গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটা খুব আসে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এটা হলো 0 সেকেন্ড, এটা হলো 2 সেকেন্ড, এটা হলো 4 সেকেন্ড, এটা হলো 6 সেকেন্ড, এটা 10। তোকে বললো ডিস্টেন্স বার কর, তাহলে ডিস্টেন্স মানে কি, পিটি গ্রাফের এরিয়া, এরিয়া মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করবি, তারপর এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বার করবি, তারপর আবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করবি, দিয়ে তিনটে এরিয়াকে সিম্পলি যোগ করবি, তাহলেই তোর ডিস্টেন্স বেরোবে। আর আজকে এই রকম যদি ছবি থাকতো, এরকম এরকম ছবিতে যদি বলা থাকতো, এই যে এরকম এরকম ছবিতে দেখবি দুটো বার করতে বলবে, একটা ডিস্টেন্স আর একটা আবার ডিসপ্লেসমেন্ট, মানে কিছুটা পজিটিভে আছে কিছুটা নেগেটিভে আছে। তখন তোকে আলাদা আলাদা করে, আগে এই স্কোয়ারটা আলাদা করে বার করবি A1, এই স্কোয়ারটা আলাদা করে বার করবি A2। যদি ডিস্টেন্স বলে, তাহলে A1 প্লাস A2 করতে হবে, ডিস্টেন্স কি কোয়ান্টিটি, স্কেলার, নর্মাল যে দুটো এরিয়া আলাদা করে বেরোলো সেগুলো যোগ করলি। যদি ডিসপ্লেসমেন্ট বলে, যেহেতু সেটা ভেক্টর কোয়ান্টিটি, তাই A1 থেকে A2 বিয়োগ করবি, মাইনাস করবি, তাই A1 মাইনাস A2 হবে। যদি ডিসপ্লেসমেন্ট জানতে চাই, যেহেতু সেটা একটা ভেক্টর কোয়ান্টিটিকে ডিনোট করার চেষ্টা করছে। বোঝা গেল? ওকে, এরপর দেখ যে ফর্মুলা গুলো আছে, সেই ফর্মুলা গুলো দেখ। আচ্ছা, আর একটা গ্রাফ অনেক সময় দেয় যে কোন গ্রাফটা হওয়া পসিবল না, এরকম অনেকগুলো অপশন আছে, দেখবি যে গ্রাফ গুলোতে এরকম, মানে এরকম বলতে
দুটো টাইম, একটা টাইমের জন্য দুটো ভেলোসিটি পাবি। এই যে, একটা নির্দিষ্ট টাইমের জন্য ভেলোসিটির ভ্যালু দুটো দুটো করে পাবি। এই যে v1 v2 দুটো করে ভ্যালু পাবি, একটা নির্দিষ্ট টাইমের জন্য দুটো করে ভ্যালু পাবি। সেই অঙ্কগুলো পসিবল, মানে একটা টাইমে দুটো ভেলোসিটি সম্ভব। এই যখনই তোকে কিছু বলা থাকবে যে এটা কোনটা পসিবল নয়, তখনই কিন্তু তোকে মনে রাখতে হবে যে ওই টাইমের অ্যাক্সিসের সাথে তুই লম্বালম্বি বা সোজা পারপেন্ডিকুলার ড্র করবি। সেটা যদি দুটো অ্যাক্সিসে কাট করে তাহলে আমরা বলবো যে এটা কোনোভাবেই পসিবল নয়। এই হলো ব্যাপার। এটা অনেক সময় দেয় যে একটা টাইমে দুটো স্পিড একটা বডির থাকা কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে আসছি, দেখ, ওয়াই অ্যাক্সিসে মোশন। এগুলো সব গেল এক্স অ্যাক্সিসে। তাহলে এবার আসছি ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশনের কনসেপ্টটা কি সবাই জানিস, যে লোয়েস্ট পয়েন্ট থেকে একটা বডিকে ছোড়া হয়, যত উপরে উঠছে ভেলোসিটি কমছে, কমতে কমতে হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি মোমেন্টারালি কত হয়, জিরো। তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু কোশ্চেন আসে, যে একটা বডি যত উপরে উঠছে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি কমছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। এই হাইয়েস্ট পয়েন্টে গিয়ে কি হচ্ছে, এইসব এমসিকিউ দেবে, হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হয়, জিরো। কেন, ভেলোসিটি কত হয়ে যাচ্ছে বল, জিরো। কাইনেটিক এনার্জি ভ্যালু হাফ এম ভি স্কোয়ার। এবার কি কি হবে, ঘুরে আবার নামবে একটা স্পিডে। তাহলে এখান থেকে দু তিনটে জিনিস জানতে চায়, যে ম্যাক্সিমাম কতটা উঠতে পারে। তার ফর্মুলা কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g। উঠতে কতটা সময় লাগে, ইউ বাই জি। নামতে কতটা সময় লাগে, ইউ বাই জি। তাহলে টোটাল সময় কতটা, ইউ বাই জি, ইউ বাই জি, 2u/g। বোঝা গেল। একটা জিনিস খেয়াল রাখবি, ওঠার সময় যেটা দেয়, যে কত অ্যাক্সিলারেশন কাজ করছে, ওঠার সময় কিন্তু প্লাস জি না, ওঠার সময় কিন্তু মাইনাস জি কাজ করছে। আর নামার সময় কোন অ্যাক্সিলারেশন কাজ করছে বল, প্লাস জি কাজ করছে। ঠিক আছে, তো এখান থেকে তো অনেক কোশ্চেনই আসে। আর বেসিক যে ফর্মুলা গুলো আছে সেগুলো তো তোরা আশা করি জানিসই, সেগুলো তো সব জায়গায় অ্যাপ্লাই হবে। এস ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, সরি, ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি। যেখানে ভিটা বারবার বলছি, ভিটা কি বোঝাচ্ছে, ফাইনাল ভেলোসিটি, ইউটা কি বোঝাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি। যদি এরকম বলা থাকে বডি স্টার্টিং ফ্রম রেস্ট, বডি স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে তোকে কিন্তু ইনডাইরেক্টলি বলা ইউটা জিরো ধরতে হবে। যদি তোকে বলে লাস্টে গিয়ে যে বডি স্টপ, বডি থেমে গেছে, তাহলে তোকে কিন্তু ইনডাইরেক্টলি ভেলোসিটি কত ধরতে হবে, ফাইনাল ভেলোসিটি জিরো ধরতে হবে। এইগুলো কিন্তু তোকে নিজেকে ধরে অঙ্ক সলভ করতে হবে। আর বারবার বলছি, বিটা ফাইনাল ভেলোসিটির একটা নোটেশন, ইউটা ইনিশিয়াল ভেলোসিটির একটা নোটেশন। আজকে এরকম অঙ্ক দিতেই পারে যে একটা বডিকে ভি স্পিডে ছোড়া হলো, তাহলে তার প্রাথমিক ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটিটাই ভি, মানে ইউ এর জায়গায় পরের লাইনে ভ্যালু ভি বসাবো। দুটোকেও গোলাবি না। এখানকার যে ফর্মুলার ইউ এটি, এগুলো সব হলো নোটেশন, যে কিছু তো একটা দিয়ে বোঝাতে হবে। আর যখন তোকে অঙ্কে বলে দিয়েছে একটা বস্তুকে ভি স্পিডে ছোড়া হয়েছে, তখন ভিটা হলো তার ভ্যালু। যদি ডিস্টেন্স ভাবি, ডিস্টেন্স হলো ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। তারপর এটা ভাবি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। আর লাস্ট একটা যেটা ছিল nth টাইমে, tth টাইমে বা nth মুহূর্তে, ওই ইনস্ট্যান্টে কতটা যাচ্ছে, ইউ প্লাস মাইনাস হাফ এ 2n-1। মানে তোকে যদি বলে একটা বস্তু 5 সেকেন্ডে কতটা গেছে, তাহলে এটা বের করবে। কিন্তু যদি বলে 5th সেকেন্ডে কতটা গেছে, তখন এই ফর্মুলাটা ইউজ। ঠিক আছে, তো এখান থেকে যত ওয়ান ডি মোশনের অঙ্ক ক্লাসে করানো হয়েছে বা তোরা স্যারেদের কাছে করেছিস, সেইগুলো তো সব করবি। ইচ অ্যান্ড এভরি নিউমেরিক্যাল ওয়ান ডি মোশন থেকে কিন্তু নিউমেরিক্যালি আসবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট একটা অঙ্ক একটু স্পেশাল,
কেন সেই অঙ্কে এই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে গিয়ে একটু অসুবিধা হয়, সেটা আমি একটু করিয়ে দিচ্ছি। সেটা দেখ এরকম, বলছে এ বেলুন ইজ মুভিং আপ উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। বেলুন বলা থাকতে পারে, লিফট বলা থাকতে পারে। when it is at a height 6 meter, a stone is dropped. Find out time in which stone will touch the ground. Stone will touch the ground. দেখ, এই হলো আমাদের গ্রাউন্ড। লিফটটা ওপরে আছে, কত ওপরে? 6 মিটার। লিফটটা যাচ্ছিল প্রথমে ওপরে, আচ্ছা 10 মিটার পার সেকেন্ড না করে ওটাকে 8 মিটার পার সেকেন্ড নিয়ে ওপরে যাচ্ছে। আগে সব লিফটের জিনিস রাখলাম, এবার লিফট থেকে একটা পাথরকে ফেলে দিলাম। তো মনে রাখবি, যখনই কোনো মুভিং বডি থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হবে, তখন মুভিং বডিটার যা ভেলোসিটি, বস্তুটারও কিন্তু সেম ভেলোসিটি এবং সেম দিকে। তাহলে স্টোনটারও ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে? ওপরের দিকে। কিন্তু তাও স্টোনটা পড়বে নিচের দিকে, কেন? স্টোনের ওপর কি আছে? একটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে। তাহলে অঙ্কটা খুব সোজা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু দেখ, আমরা জেনারেলি এরকম দেখিনি যে বডির ইনিশিয়াল ভেলোসিটি যেদিকে হয়, বডি মুভমেন্টও কোন দিকে করে বা সেদিকেই করে। এখানে কিন্তু গল্পটা সেরকম না। বডির ইনিশিয়াল ভেলোসিটি যেদিকে, বডির মুভমেন্টটা বা বডি ডিসপ্লেসড হচ্ছে তার অপোজিট দিকে। তাহলে বডিটা নামছে নিচের দিকে, আমরা নিচের দিকটাকে মাইনাস বলে ধরছি। তাহলে -6, ইউটা হয়ে গেল +8। কেন? ইউটা কোন দিকে? পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকে? নিচের দিকে, তাই -10। এখান থেকে টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করে তোকে টি বার করতে হবে। তো এইখানে অঙ্কটায় তোকে সাইন কনভেনশন অ্যাপ্লাই করতে হবে। তো সাইন কনভেনশন শুধু এই স্পেসিফিক এই অঙ্কটাতেই করতে হবে, আর কোনো অঙ্ক না। লিফট বলা থাকতে পারে, বেলুন বলা থাকতে পারে, তার থেকে একটা বল বা পাথর ফেলা হলো, শুধু এই অঙ্কটাতেই সাইন কনভেনশন অ্যাপ্লাই করতে হবে, মাথায় থাকা যায়। কেন? যেহেতু বেলুন বা লিফটটা উপর দিকে উঠছে, ওখান থেকে যে পাথরটা ফেললাম তার ইনিশিয়াল ভেলোসিটির মানে টেন্ডেন্সিটা উপর দিকে হবে, কিন্তু যেহেতু পৃথিবীর আকর্ষণ নিচের দিকে, তাই বডিটা পড়ছে নিচের দিকে। বাট আমরা জেনারেলি দেখ এরকম কোনোদিন মোশন দেখিনি যে ইনিশিয়াল ভেলোসিটি যেদিকে, বডির মুভমেন্ট তার অন্যদিকে, মানে বডি ডিসপ্লেস অন্যদিকে করছে, সেরকম দেখিনি কোনোদিন। দ্যাটস ওয়াই কিন্তু এরকম সাইন মানে আগে নর্মাল যে ফর্মুলা তুই জানিস, তারপর কিন্তু তোকে সাইন কনভেনশন সেখানে অ্যাপ্লাই